হ্যালো স্টুডেন্টস, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। তোমাদের ক্লাস 11-12 পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসেছে। সেপ্টেম্বর বা অক্টোবরের ভেতরে এটা কমপ্লিট হবে। আচ্ছা, তবে একটা জিনিস আশা করি তোমরা অনেকেই সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, আবার অনেকেই করোনি। তারা চেষ্টা করো। আমার সব অনলাইন ক্লাস রয়েছে, সব প্লেলিস্টে প্রতি চ্যাপ্টার ওয়াইজ ফুল ক্লাস, প্রতি পার্টে পার্টে ক্লাসগুলো করানো রয়েছে। তোমরা অবশ্যই দেখো যারা কমপ্লিট করতে পারোনি, আর যারা রিভাইজ করতে চাও তারাও দেখতে পারো। তবে একটা জিনিস বলি, তোমাদের এবিটি এর টেস্ট পেপার 2026-27 সেটা কিন্তু চলে এসেছে। আমি সেখান থেকে তোমাদের বায়োমলিকুলের ওপর কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি ওই টপিক থেকে, যে টপিক থেকে কোশ্চেনগুলো এসেছে সেই টপিকগুলো থেকে আশা করি তোমাদের কখনো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর এর থেকে যা যা অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়ার, যা পরীক্ষায় তোমাদের আসবে, ঠিক আছে, সেগুলোও আমি ডিসকাস করে দিয়েছি। আশা করি এই টপিক থেকে যদি আর কোনো কোশ্চেন আসে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন, আচ্ছা তোমাদের এটা আমি বলে রাখি, এই কোশ্চেনটা যেটা এসেছিল সেটা তোমার এসেছে পেজ নাম্বার, সায়েন্সের পেজ নাম্বার তোমার হচ্ছে 13-তে রয়েছে এটা, ঠিক আছে। 13-তে এটা কোশ্চেনটা রয়েছে, এটা 27 নম্বর কোশ্চেন, রাইট। কোশ্চেনে কি বলা রয়েছে দেখো। কোশ্চেনে বলেছে যে মনোস্যাকারাইডগুলি পলিস্যাকারাইড কার্বনিল যৌগ বা আলোক সক্রিয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আলোক সক্রিয় কিন্তু তোমাকে কি বলেছে, নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল, কোনটা ভুল তোমাকে সেটা বলতে হবে। এবার দেখো, আলোক সক্রিয়তা তখনই হবে যখন এটা আমি এর অপটিক্যাল রোটেশন দেখব, ঠিক আছে। অপটিক্যাল রোটেশন মানে প্লাস বা মাইনাস এই ধরনের কোনো জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা দেখে তোমার অপটিক্যাল রোটেশন আমরা বলতে পারি, ঠিক আছে। এখানে যে এটা রয়েছে এটা কিন্তু ট্রু দেওয়া রয়েছে, ঠিক আছে, যে মনোস্যাকারাইডগুলি পলিস্যাকারাইড কার্বনিল যৌগ এবং হচ্ছে ঠিকই আছে। মানে আমি ধরি সাপোজ যদি আমি সুক্রোজ বা যে কোনো নেই, ঠিক আছে, সেলুলোজ যায়নি, সেগুলো দেখবে আলফা ডি গ্লুকোজ বা গ্লুকোজের সমস্ত পলিস্যাকারাইড, ঠিক আছে। আমি যদি ল্যাকটিক অ্যাসিড নিই, সেটা গ্লুকোজ আর ল্যাকটোজের তোমার রয়েছে, ঠিক আছে, গ্যালাক্টোজের পলিমার রয়েছে। সুতরাং প্রথম যেটা রয়েছে এটা কিন্তু ট্রু রয়েছে। এবার যেটা দেওয়া রয়েছে, ফ্রুক্টোজ ফিলিং দ্রবণকে বিজারিত করে না, এটি একটি কারণ এটি একটি কীট যৌগ। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও হয় পরীক্ষাতে, ঠিক আছে। এটা কিন্তু ফলস রয়েছে। কেন ফলস রয়েছে দেখো, তোমাকে এটা জানতে হলে কতগুলো জিনিস জানতে হবে। আমরা যদি তোমার দেখি যে সাধারণত যে কোনো কার্বনিল যৌগ, যে কোনো, আমি যদি কার্বনিল যৌগ নিই, আমি যদি সাপোজ আমি যে কোনো কার্বনিল যৌগ নিলাম, জেনারেলি কিটো গ্রুপ যখনই, এক মিনিট, ধরো কিটো গ্রুপ আমরা যখনই নেব, এটা তো কিটো গ্রুপ, আমি তোমাদের ক্লিয়ারের জন্য আরো বলি, যে কোনো কিটো গ্রুপ যখন থাকে, ঠিক আছে, জেনারেলি তারা কি হয় যে ফেলিং সলিউশন, ঠিক আছে, ফেলিং সলিউশনের সাথে রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, ঠিক আছে, রিঅ্যাকশন করে না, ঠিক আছে। ফেলিং সলিউশনটা কি, ঠিক আছে, ফেলিং সলিউশনটা তোমরা হয়তো জানবে, আমি আমার ক্লাসে আমি এটা ফুল করিয়েছি, দেখে নেবে। সেখানে কি রয়েছে, এটা ফেলিং সলিউশন হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট, তাই তো, সাইট্রেটের সলিউশন। এটা কি করে, সোডিয়াম পটাশিয়াম সাইট্রেটের সলিউশন, এটা কি করে, এটা তোমার হচ্ছে যে Cu2 ওর রেড সলিউশন দেয়, ঠিক আছে। ফিলিং সলিউশন তাহলে সাধারণত কি করে, যে কিটো গ্রুপের সাথে এ রিঅ্যাকশন করে না, ঠিক আছে। কি আরও এ রয়েছে ফিলিং টলেন্স রিয়াজেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি রয়েছে, কিটো গ্রুপের সাথে রিঅ্যাকশন করে না, ফিলিং সলিউশন রয়েছে, টলেন্স সলিউশন রয়েছে, ঠিক আছে। এরা কি করে, কিটো গ্রুপের সাথে জেনারেলি এটা রিঅ্যাকশন করে না। কিন্তু আমি যদি গ্লুকোজের ক্ষেত্রে নিই, ঠিক আছে, গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজ না, আমি যদি ফ্রুক্টোজ নিই, ফ্রুক্টোজের ফর্মুলা কি রয়েছে,
দেখবে যে ফ্রুক্টোজ হচ্ছে এই ধরনের, CH2OH, এখানে হচ্ছে একটা কার্বনিল গ্রুপ রয়েছে, এখানে রয়েছে CH2OH, ঠিক আছে, এখানে HOH, HOH আর OH, এটা কি রয়েছে? এটা হচ্ছে ফ্রুক্টোজ। এবার এটা জেনারেলি কি হয়, এটা টটোমারাইজড করে। টটোমারাইজটা কীভাবে করে, এটা তোমরা হয়তো শুনেছো টটোমারাইজ করে কী করে। টটোমারাইজে এটা এখানে চলে যায়, ঠিক আছে, কী হয় বইটা, এগুলো যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, আমি এখানে একটু বাড়িয়ে লিখছি এটা, ঠিক আছে, এটা HOH, HOH আর OH, এবার এটা যখনই টটোমারাইজ করে যাবে এটা হয়ে যাবে OH, ঠিক আছে, হাইড্রোজেন শিফট করে যাবে, আর এটা হয়ে যাবে এটা, ঠিক আছে, এটা টটোমারাইজ করলো। এবার দেখো এটা জেনারেলি কি হয়ে যায়, ঠিক আছে, এটা যখনই হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, তাহলে এটা আবার টটোমারাইজ করে দেবে, এরকম করবে, ঠিক আছে। তাহলে এটা যদি টটোমারাইজ করে যায় এটা হয়ে যাবে CHO। এবার একটু ভালোভাবে লিখে দিই, নিচে এই পার্টটা যেরকম ছিল সেরকমই রয়েছে, এখানে কি রয়েছে CHOH হয়ে গেছে এটা, ঠিক আছে, আর এটা হয়েছে CHO, ঠিক আছে, এখানে ডবল বন্ডটা চলে এসেছে, ঠিক আছে। এটা আরো একটু ভালো করে লিখে দেয়, এটা হয়ে গেছে এইরকম, ঠিক আছে। মানে এখন যেটা রয়েছে এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ এসে গেছে, ঠিক আছে। এবার কিটো গ্রুপ ওটাতে ছিল, কিন্তু টটোমারাইজেশনের ফলে এখানে কি হয়েছে, এখানে অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যার জন্য কি করবে তোমার, এটা হচ্ছে ফেলিং সলিউশনের সাথে রিয়েকশন করে CO2ও দেবে, টলেন্সের সাথে রিয়েকশন করে CO2ও দেবে। তবে তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি একটা জিনিস, এখান থেকে আরও কোশ্চেন আসতে পারে যে এটা ফেলিংয়ের বদলে টলেন্স দিতে পারে তোমাদেরকে, ঠিক আছে। তা সেটাও কিন্তু রিয়েকশন মানে করা উচিত ছিল না, কিন্তু করে এটা, ঠিক আছে, মানে বিজারিত করে এটা, ঠিক আছে। এখানে এটা যেটা রয়েছে এটা ভুল দেয়া রয়েছে, ঠিক আছে, তাহলে ভুল দেওয়া রয়েছে। এরা তাহলে কেন করে, তার কারণ হচ্ছে কি, এরা ফ্রি অবস্থাতে থাকে না, এরা টটোমারাইজড করে যায়, করে এরা কি করে এটা দেয়, ঠিক আছে, CHO গ্রুপ দেয়। এবার তোমাদের একটা কোশ্চেন হতে পারে, দেখো এখানে কিন্তু প্রথম যে মলিকুলটা ছিল এখানে তোমার কিন্তু একটা দুটো তিনটে হচ্ছে কাইরাল সেন্টার ছিল, কাইরাল সেন্টার তিনটে, তোমাদের কাইরাল সেন্টার কটা রয়েছে, কাইরাল সেন্টার রয়েছে এখানে তিনটে রয়েছে, তাহলে তিনটে হলে কতগুলো আইসোমার হওয়া সম্ভব, তাহলে 2⁻³ নাম্বার অফ আইসোমার, মানে 8টা তুমি এর আইসোমার পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কাইরাল তো এটা তিনটে ছিল কিন্তু কাইরাল সেন্টার, কিন্তু এখন যে নতুন মলিকুলটা তৈরি হয়েছে দেখো এখানে কিন্তু অ্যাডিশনালি আরেকটা নতুন কাইরাল সেন্টার তৈরি হয়েছে। এখন কিন্তু নাম্বার অফ কাইরাল সেন্টার হয়ে গেছে 4, কাইরাল সেন্টার যদি আমি ধরি 4 হয়ে গেছে, তাহলে এর আইসোমার হয়ে যাবে তাহলে 2⁴, ঠিক আছে, মানে 16টা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে গেলে। তাহলে এখান থেকে এক্সট্রা আর যে কোশ্চেনগুলো হতে পারে তার ভিতর দেখো একটা টলেন্স রিয়েজেন্ট হতে পারে, ঠিক আছে, ফিলিংয়ের বদলে টলেন্স দিতে পারে, ঠিক আছে, বলতে পারে ফিলিং সলিউশনটা কি, টলেন্স সলিউশন। আচ্ছা একটা জিনিস বলবো, এটা সাইট্রেট আর এটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম, এটা হচ্ছে সাইট্রেট। আচ্ছা এটা সাইট্রেট হলো, ওটার ট্রাটারেট, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা এটা টলারেন্স দিতে পারে, এখানেও কিন্তু CO2 হয়, প্রেসিপিটেশন আসে, ঠিক আছে। আরও এখান থেকে যেটা হতে পারে যে এই টটোমারাইজেশনটা থেকে কোশ্চেন আসতে পারে কীভাবে টটোমারাইজ করে, ঠিক আছে। আচ্ছা এর কতগুলো আইসোমার হতে পারে, তাহলে তিনটে কাইরাল সেন্টারের জন্য 8টা আইসোমার হতে পারে, আর যখন এটা টটোমারাইজ করে যাচ্ছে তখন 4টে হয়ে যাচ্ছে, তখন হচ্ছে 16টা। এগুলো সব নিটে কোশ্চেন আসে, আমি এই জন্য তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা এখন তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে টটোমারাইজ তো করে গেল, কিন্তু এই যে নতুন কাইরাল সেন্টার হতে পারে সেটা ধরো, আমি কি বলছি সেটা তোমার এটা আমি নেক্সট পেজে দেখাচ্ছি। ধরো এটা CHO তো এটা রয়েছে, এখানে রয়েছে CHOH, ঠিক আছে, বাকি যেমন ছিল তেমন। এবার তোমার সিটা
ওএইচটা তোমার এদিকেও হতে পারে, আবার হতে পারে ওএইচটা এদিকেও হতে পারে, নিচে যেমন ছিল তেমন, আর উপরে সিএইচও। ঠিক আছে, এখানে সিএইচও রয়েছে, এখানে সিএইচও রয়েছে, এইরকম হতে পারে। তাহলে দেখো যে একটা জিনিসে তোমার এদিকেও হতে পারে আবার এদিকেও। এবার যদি এটা হয় তাহলে আমি এর যদি পুরো স্ট্রাকচারটা তুমি ড্র করো, এখানে CH2OH, তাহলে এটা প্লাস এটা হতে পারে। এখানে HOH, HOH, এখানে OH, H, আবার এখানেও সেম OH, HOH। বারবার প্র্যাকটিস করবে তবেই লিখতে পারবে এটা। ঠিক আছে, তাহলে দেখো এটা যেটা হয়ে গেল, এটা কিন্তু তোমার হয়ে গেল গ্লুকোজ। ঠিক আছে, আর এটা যেটা হলো ম্যানোজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু দুটো তুমি জিনিস পেয়ে গেল। আর এই দুটোকেই দেখো শুধুমাত্র একটা কার্বন, যেটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন, ঠিক আছে, যার ডিফারেন্সের জন্য একই মলিকুলের ভেতর, ঠিক আছে, সব স্ট্রাকচারে মানে এটা সাইক্লিক নয়, এমনি লিনিয়ার স্ট্রাকচার, তাহলে এর ভেতর শুধুমাত্র একটা কার্বনের ডিফারেন্সের জন্য, C1 এর ডিফারেন্সের জন্য কি হচ্ছে, দুটো ডিফারেন্ট মলিকুল তৈরি হয়ে গেল। তখন আমরা একেই বলবো যে এপিমার। দেখো তোমাদের কোশ্চেনে বলা রয়েছে এপিমার নিয়ে একটা কোশ্চেন রয়েছে, এই যে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ পরস্পর C2 এপিমার। তো এটা কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, এটা রয়েছে ট্রু। তাহলে বোঝা গেল এটা এটা 1 নম্বর কার্বন আর এটা 2 নম্বর কার্বন। তাহলে 2 নম্বর কার্বনের জন্য এটা কি হয়ে গেল, এরা তাহলে C2 এপিমার। বোঝা গেল এপিমার আমরা তাহলে কাকে বললাম। আচ্ছা, এখান থেকে তাহলে তুমি দুটো জিনিস পেয়ে গেলে। আচ্ছা, আমাদের এখানে আরেকটা কোশ্চেন রয়ে যাচ্ছে যে আমরা কি করছি, যে ফেলিং টেস্ট দিচ্ছে, টলারেন্স টেস্ট দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার 1 মিনিট, তাহলে এটা ছিল আমার প্রথমে, তাহলে কি ছিল, ফ্রুক্টোজ ছিল। ফ্রুক্টোজ কি দিচ্ছে, আমি বলছি যে স্যার ফেলিং টেস্ট দিচ্ছে না, টলারেন্স টেস্ট দিচ্ছে না, নো টেস্ট, নো রিয়াকশন, এরা নো রিয়াকশন, এরা এই টেস্টটা দেয় না, না এরা এই টেস্টটা দেয়, তাই তো। তাহলে এরা এই টেস্টটা ফ্রুক্টোজ দিচ্ছে। এদিকে তো আমার গ্লুকোজে ফিলিং টেস্ট দেয় আর টলারেন্স টেস্ট দেয়, আর ম্যানোজও তাই ফিলিং টেস্টও দেয় আর টলারেন্স টেস্ট দেয়, টলারেন্স টেস্ট। এবার এটা যদি দুজনে এও দিল, তাহলে আমি এদেরকে আইডেন্টিফাই করব কি করে, ফ্রুক্টোজকে তাহলে আলাদাভাবে চিনব কি করে। ফ্রুক্টোজকে চেনার জন্য, টেস্ট করার জন্য তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ব্রোমিন ওয়াটার, ঠিক আছে, Pr2 ওয়াটার দেব। Pr2 ওয়াটার দিলে একমাত্র ফ্রুক্টোজ যে এ রিয়াকশন করবে না, ঠিক আছে, আর এগুলো কিন্তু ব্রোমিন টেস্ট দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে একটা মাত্র টেস্ট হচ্ছে যার সাহায্যে আমরা কি করতে পারি, ফ্রুক্টোজ গাইডেন্স, সেটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। যদি ব্রোমিন ওয়াটার টেস্ট ফ্রুক্টোজে দাও, সাপোজ এটা কি রয়েছে, CH2OH, C ডবল বন্ড আর কি রয়েছে, বাকিটা পুরোটা রয়েছে। এটা যদি দাও তুমি ব্রোমিন ওয়াটার, কি হচ্ছে, এতে রিয়াকশন এ করবে না। কারণ কি, ব্রোমিন ওয়াটার এটা কি হচ্ছে, মাইল্ড, তাহলে নো রিয়াকশন। ঠিক আছে, এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এর ফলে কী হবে, মৃদু অক্সিডাইজিং এজেন্ট কী করে, শুধুমাত্র কী করে, এর কাজ কি, এর কাজ হচ্ছে শুধুমাত্র এ অ্যালডিহাইডের সাথেই রিয়াকশন করে, আর কারোর সাথে রিয়াকশন করবে না। বোঝা গেল। ঠিক আছে, তাহলে যার জন্যই কী হবে, ব্রোমিন ওয়াটার টেস্ট দিয়ে একমাত্র একে আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, এটা তো গেল তোমার হচ্ছে কীভাবে তুমি আইডেন্টিফাই করবে। এখান থেকে তাহলে আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে গেল যে এর কি হচ্ছে, কীভাবে ফ্রুক্টোজকে তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করবে। ঠিক আছে, আর এর যে ফ্রুক্টোজের যে তোমার টটোমারের ফলে যে এপিমারগুলো তৈরি হয় তার নাম তুমি পেয়ে গেলে ম্যানোজ আর হচ্ছে গ্লুকোজ। আর এপিমার কাকে বলে সেটাও তুমি কিন্তু বুঝে গেলে। ঠিক আছে, এবার এখানে আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনের ভিতর অনেকগুলো কোশ্চেন লুকিয়ে আছে।
এখানে দেখো যাচ্ছে পরস্পরের অ্যানোমারকে, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের পরস্পরের অ্যানোমার। আচ্ছা, এইটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, অ্যানোমারটা কাকে বলে। ঠিক আছে, হয়তো তোমরা পড়েছো অ্যানোমার কাকে বলে, কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। অ্যানোমার, একটা জিনিস মনে রাখবে যে অ্যানোমার জানতে হলে, অ্যানোমার সবসময় অ্যানোমার অলওয়েজ কোথায় অ্যাপ্লিকেবল? ফর সাইক্লিক স্ট্রাকচার। শুধুমাত্র সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রেই অ্যানোমেরিক কনসেপ্টটা আসবে। আচ্ছা, যদি সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রে হয়, তাহলে গ্লুকোজ, যদি তুমি গ্লুকোজের একই রয়েছে, স্ট্রাকচার কীরকম রয়েছে? CH2OH। আচ্ছা, এটা নিজেরা অনেকবার প্র্যাকটিস করবে তবেই কিন্তু করতে পারবে, নাহলে পরীক্ষার খাতায় ছেড়ে আসতে হবে। কিন্তু কিছুই নেই, এই কোশ্চেনগুলো ইজিলি করতে পারো। এইচ, এখানে হচ্ছে OH আর হচ্ছে OH, এটা আমার হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এবার ধরো এরা কি করছে, সাইক্লিক স্ট্রাকচার আমরা ড্র করবো। সাইক্লিক স্ট্রাকচারে কি হবে, এখান থেকে এটা হয়, এ কি হয়, এটাতে তুমি দেখো সাইক্লিক স্ট্রাকচারটা যদি আমি ড্র করি, এটা 6 মেম্বারডিং পাইরানো স্ট্রাকচার বলা হয় এটাকে। স্টোরেজ, এখানে যে ওটা থাকে 1 2 3, আর এখানে আরেকটা হবে 4, এটা এই স্ট্রাকচার। এবার এখানে যেমন ছিল HOH, HOH, এবার দেখো এখানে নতুন যে ওএইচটা তৈরি হবে সেটা একবার এদিকেও থাকতে পারে, আবার কি হচ্ছে, আরেকবার কি হচ্ছে, এটা এদিকেও থাকতে পারে। সেটা হলে কিরকম হবে, তাহলে এটা হচ্ছে এইভাবে HOH, এবার কি হচ্ছে, একবার এদিকে ছিল, তাহলে এবার এদিকে থাকবে। ঠিক আছে, এটা হতে পারে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটা একটা ধরো 6 মেম্বার, 1 2 3 6 মেম্বার একটা রিং তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কি ধরনের দেখতে, এটা পাইরানোস টাইপের স্ট্রাকচার এই ধরনের। ঠিক আছে, এই ধরনের পাইরানোস টাইপের স্ট্রাকচার হয়। দেখো কিরকম দেখতে হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একেই বলা হয় হাওয়ার্ড প্রজেকশন। ঠিক আছে, হাওয়ার্ড প্রজেকশন। ঠিক আছে, হাওয়ার্ড প্রজেকশন। এবার এই প্রজেকশনের এবার দেখো প্রতিটায় দুটো করে রয়েছে। স্টুডেন্টদের যেটা সব থেকে সমস্যা হয় যে এর ওপর নিচে কোথায় কি বসাবে, কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখতে হবে। এখান থেকে আমি কাউন্টিং শুরু করবো, 1 2 3 4 5 6। ঠিক আছে, আমরা কাউন্টিং এখান থেকে শুরু করবো। এবার যদি কাউন্টিং এখান থেকে শুরু করা হয়, তোমাদের সবসময় একটা থাম রুলের মতো তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লেফট যা হবে, লেফটটা সবসময় হবে ওপর। ঠিক আছে, আর রাইট সবসময় হবে নিচে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতো যে C1 যদি নিচে থাকে, ঠিক আছে, C1 যদি নিচে হয়, C1 এ যে মলিকুলটা থাকবে সেটা যদি নিচে হয় সেটা হবে আলফা, আর ওপরে হলে সেটা হবে বিটা। আবার C5 যদি, এটা তোমাদের মনে রাখার ট্রিক্স বলছি, যদি তোমার রাইট, যদি C5টা, ঠিক আছে, মানে আমি এটা স্ট্রেট এ স্ট্রাকচারের কথা বলছি, C5টা যদি আমি যদি এটা ওপেন চেন হতো, যদি এটা চেনে, যেমন এটা যেমন রিং রয়েছে, এটা যদি ওপেন চেন হতো, তাহলে এই 5 নম্বর কার্বনটা দেখে তুমি যেটা বলতে পারতে, সেটা যদি রাইটে থাকতো তাহলে আমরা তখন বলতাম ডি। এটা তোমাদের মনে রাখা, মানে আমি ট্রিক্স বলে দিচ্ছি। আর যদি লেফটে হয় তাহলে হতো এল। ঠিক আছে, এই কার্বনটা যখন ওপেন চেন, আমরা যখন এইভাবে লিখছি, 5 নম্বর কার্বনে যখনই আমি কি পাবো, যখন রাইট সাইডে পাবো আমরা তাকে বলবো ডি, আর যখন লেফট সাইডে পাবো তখন তাকে আমরা বলবো এল। ঠিক আছে, এটা সব সময়ের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, রাইট।
এটা হচ্ছে অলওয়েজ মনে রাখতে হবে, ঠিক, এটা বক্স করে দিতে, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার আমি তো এটা তো জেনে গেলাম, তাহলে যদি সেটা হয় যে লেফটে যেগুলো রয়েছে তাহলে সেগুলো সব ওপরে হবে, তাহলে আমি এগুলো পুট করতে থাকি। যদি লেফটে যদি এইটা যদি আমি নেই, তাহলে এর ক্ষেত্রে লেফটে যা যা রয়েছে আমি 1 নম্বর কার্বন থেকে, এটা হচ্ছে আমার 1 নম্বর, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটা যদি আমি নিই, তাহলে দেখো লেফটে যেগুলো রয়েছে 1 নম্বর থেকে OH ওপরে রয়েছে, তাহলে OH এখানে, তারপরে H, তারপরে হচ্ছে OH, তারপরে হচ্ছে H, আর এখানে যেটা রয়েছে 6 নম্বরে সেটা হচ্ছে তোমার হচ্ছে CH2OH, ঠিক আছে। তাহলে বাকি যেগুলো রয়েছে, বাকি তোমার এখানে কি রয়েছে, H রয়েছে, H এখানে, তাহলে OH এখানে H, বাকিগুলো পুট করে দাও এখানে H। তাহলে এটা যেটা হলো যে 1 নম্বর কার্বন, মানে আমি তাহলে কীভাবে এখানে হাওয়ার্ড সিনথেসিসে আমি কীভাবে পুট করছি, আশা করি তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখো আমি যদি এটার ক্ষেত্রে নেই, তাহলে এর ক্ষেত্রে এটা পরীক্ষায় কিন্তু নিটে বহুবার পরীক্ষায় এসেছে, তোমাদের পরীক্ষাতেও এসেছে, আসবে এটা। আমি একটা কোশ্চেন তোমাদেরকে ধরছি, যেটার একদম পোস্টমর্টম করে দিচ্ছি যাতে তোমাদের পরে কোনো রকম সমস্যা না হয়। একটা কোশ্চেনেই সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাও। দেখো একবার পড়বে, ভালো করে পড়বে। আচ্ছা, এখান ক্ষেত্রে তাহলে লেফট সাইডগুলো সব তাহলে উপরে হবে। তাহলে আমি 1 নম্বর থেকে শুরু করি, H, H, OH, H, আর এখানে হচ্ছে CH2OH, ঠিক আছে। তাহলে এখানে H নিচে হয়ে গেল, এখানে হচ্ছে OH, এখানে H ছিল, এখানে H, এখানে OH, আর এখানে হচ্ছে OH। এবার দেখো সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রে ওখানে তো আমি একটা কার্বনের ডিফারেন্সের জন্য আমি কি পেয়ে গেছিলাম, NMR পেয়ে গেছিলাম, রাইট, আমরা FMR পেয়ে গেছিলাম, তাই তো, যখন ওপেন জেনারেল ছিল। আমি একটা কার্বনের ডিফারেন্সের জন্য আমি যেগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে সব FMR ছিল। এবার এর ক্ষেত্রে দেখো সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এই কার্বনটার ডিফারেন্সের জন্য, সেটা হচ্ছে 1, C1 এর ডিফারেন্সের জন্য, 1 নম্বর ডিফারেন্সের জন্য আমি কি পেলাম, দুটো আলাদা আলাদা পেলাম। আমি কি বললাম, এখানে দেখো আমি বলছি C1 যদি নিচে থাকে, C1 OH নিচে রয়েছে, এখানে OH নিচে, তাহলে আমরা এটাকে বলবো আলফা ফর্ম, ঠিক আছে। এটা আলফা ডি গ্লুকোজ। দেখো ডি ছিল, এটা এদিকে থাকলে কি আমি বলেছি রাইটে থাকলে ডি হবে, তাহলে আলফা, দেখো রাইটে রয়েছে তাহলে এটা ডি, তাহলে আলফা ডি গ্লুকোজ। তাহলে এটা কি হচ্ছে, এটা উপরে রয়েছে, উপরে আমি বলেছি উপরে থাকলে কি হয় বিটা, তাহলে এটা বিটা ডি গ্লুকোজ। যদি 1 নম্বর কারণে একটি মাত্র কার্বনের মানে ডিফারেন্সের জন্য হুবহু দেখতে একই ধরনের মলিকুল, সাইক্লিক মলিকুল, ঠিক আছে, তখন আমরা তাকে একে বলবো NMR, ঠিক আছে। তাহলে তোমাদের দেখো একটা কোশ্চেন রয়েছে, তাহলে কি দেখো ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ, ঠিক আছে, ডি ম্যানোজ পরস্পরের C2FMR, ঠিক আছে। এই কথাটা এটা, তাহলে এটা তো FMR তো তোমাদেরকে ম্যানেজ করানো হলো, এই যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ পরস্পরের NMR। তাহলে আশা করি তোমাদের এটাও ঠিক হয়ে গেল যে ওটাও ট্রু রয়েছে। তাহলে একটা কোশ্চেন দেখো, একটা কোশ্চেন থেকে তুমি কত কিছু জানতে পারলে, ঠিক আছে। আমি পুরো ব্যাপারটা একবার সামারাইজ করে দিই যাতে কোশ্চেন এলে তোমাদের কোনো রকম, যে আমরা বলছি যে ফেলিং টলেন্স, ঠিক আছে, জেনারেলি কি হয় কার্বনিল গ্রুপ ফেলিং টলেন্সে রিয়েকশন করে না, কিন্তু ফ্রুক্টোজ কার্বনিল হওয়া সত্ত্বেও ফেলিং টলসের সাথে রিয়েকশন করে, ঠিক আছে। তার কারণ কি, ফেলিং তোমাদের এখানে শুধু ফেলিং ছিল, এখানে তোমাদের মনে রাখতে হবে ফেলিংয়ের সাথেও করে টলেন্সের সাথে। ফেলিংটা কি, ফেলিংটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টাটারেটের সলিউশন, ঠিক আছে, যেটা কার্বনিলের মানে অ্যালডিহাইডের সাথে রিয়েকশন করে কি করে কপার রেড দেয়, ঠিক আছে, রেড কালার CO2 রেড দেয়। টলেন্সও তাই, টলেন্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টাটারেট, ঠিক আছে, এও CO2 দেয়, রেড সলিউশন দেয়, ঠিক আছে, 1 নম্বর বোঝা গেল। কিন্তু ফ্রুক্টোজ তাহলে দেয় কেন, ফ্রুক্টোজ দেওয়ার পিছনে ফ্রুক্টোজ কী করে টটোমারাইজ করে যায়, টটোমারাইজ করে আমাকে দেয় CHO, ঠিক আছে। তাহলে ফ্রুক্টোজ কীভাবে টটোমারাইজ করে সেটাও তুমি এখান থেকে ক্লিয়ার হয়ে গেলে। আবার ফ্রুক্টোজে কতগুলো কাইরাল সেন্টার থাকবে, তার রেসপেক্টিভ কতগুলো তোমার আইসোমার হতে পারে সেটা তুমি পেয়ে গেলে। তোমার এখানে কি রয়েছে, যখন তো টটোমারাইজ করে যাচ্ছে আফটার টটোমারাইজেশন এর কাইরাল সেন্টার 4টে হয়ে যাচ্ছে, আর সেখান থেকে আইসোমার পেয়ে যাচ্ছে 16টা, ঠিক আছে।
এবার দেখো ফ্রুক্টোজ এখানে কি বলেছি, তারপর বললাম যে ফ্রুক্টোজ তাহলে কি হচ্ছে, কি হবে তাহলে এপিমারগুলোতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। কিসের ডিফারেন্স এপিমার ম্যানোজ আর গ্লুকোজ হচ্ছে সেটা আমরা দেখিয়েছি। ম্যানোজ গ্লুকোজ সবগুলোই কিন্তু ফেলিং টলারেন্স রিয়েজেন্ট দেয়, তাহলে কি আইডেন্টিফাই করার জন্য ব্রোমিন ওয়াটার টেস্ট করেছি। ব্রোমিন, আচ্ছা একটা জিনিস এখানে বলে রাখি, এটা কিন্তু হয়ে গেল তাহলে সি টু এপিমার হয়ে গেল এরা, ঠিক আছে। এপিমার একটা মাত্র কার্বনের ডিফারেন্স ছিল, এরা সরল চেন, সেক্ষেত্রে শুধুমাত্র সি টু এপিমার হলো, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখি, এগুলো যে আমি বললাম যে ব্রোমিন ওয়াটার দেয়, ব্রোমিন ওয়াটারে যদি যখন টেস্ট করবে তখন যে এই দুটোই তখন কি হয়ে যাবে, মানে আমি পুরোটা লিখছি না, এ কী হয়ে যাবে সব এই যে সিএইচও গ্রুপগুলো, এই দুটো গ্রুপই যখন আমি ব্রোমিন আলাদা আলাদা করা হবে তখন এটা কী হবে, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, গ্লুকোনিক অ্যাসিডে তৈরি হয়ে যাবে। বোঝা গেল তাহলে কীভাবে এটা রিয়েকশন করে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যানোমার, ঠিক আছে, ঠিক আছে। ফর সাইক্লিক স্ট্রাকচারের জন্য হয় গ্লুকোজের, এটা রয়েছে গ্লুকোজকে কী করলাম, দুটো হতে পারে, একটা হচ্ছে এখানে যখন সাইক্লিক ফর্ম তৈরি হচ্ছে এখানে লেফট সাইডেও থাকতে পারে আর রাইট সাইডেও থাকতে পারে। লেফট সাইডে থাকলে তার স্ট্রাকচারটা আমি কীভাবে হার্ট পজিশন করালাম, হার্ট পজিশন কীভাবে ড্র করতে আমি দেখিয়েছি, লেফট সাইডে থাকলে উপরে থাকবে, রাইট সাইডে থাকলে নিচে থাকবে, দিয়ে পুট করে পুরোটা দেখিয়েছি, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ আমি দেখিয়ে দিলাম। আর সেখান থেকে অ্যানোমার, এখান থেকে আশা করি এই রিলেটেড তোমাদের যা কোশ্চেন থাকবে সব করতে পারবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট বলেছে গ্লুটামিক অ্যাসিড, ফর্মুলা দেখে নিয়েছো, গ্লুটামিক অ্যাসিড এটা, ঠিক আছে। তার পিকে ভ্যালু দেওয়া রয়েছে, তিনটে পিকে ভ্যালু নিশ্চয়ই, হ্যাঁ তিনটে। এবার সমতড়িৎ বিন্দু পিআই, আইসো ইলেকট্রিক পয়েন্ট তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। আচ্ছা আইসো ইলেকট্রিক পয়েন্ট ক্যালকুলেট করার আগে আমি কতগুলো জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করে নিতে যাচ্ছি, যাতে আমি দেখতে চাই যে এরা কিন্তু জুইটার আয়ন ফর্ম করে, ঠিক আছে। যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো হয় সেগুলো সব জুইটার আয়ন ফর্ম করে, ঠিক আছে। জুইটার আয়ন জিনিসটা নিশ্চয়ই তোমরা জানো, তোমরা পড়েছো। এই যে দেখো একই মলিকুলের ভিতর পজিটিভও রয়েছে নেগেটিভও রয়েছে, রাইট। এখান থেকে আরও কিছু ইনফরমেশান তোমাদের আমি দিয়ে রাখতে চাই। এক নম্বর তোমাদের যেটা মনে রাখতে হবে এই ধরনের ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে, যে যদি অ্যাসিডিক হয়, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হয়, যদি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মানে কীরকম রয়েছে, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, আর কি হতে হবে, অ্যাসপার্টিক অ্যাসিড। এদের কিন্তু সব স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে, বই থেকে দেখে নিও, মনে রাখতে হবে, পরীক্ষা অ্যাসপার্টিক অ্যাসিডের ফর্মুলাও আছে পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে অ্যাসিডিক অ্যাসিড, আর আরও একটা জিনিস মনে রাখবে, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো যখন থাকবে তখন দেখবে এদের তিনটে করে পিকে ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডিক ফর অ্যাসিডিকের জন্য তোমাদের কি নিতে হবে, সর্বনিম্ন, ঠিক আছে, দুটি পিকে ভ্যালুয়ের এভারেজ, বোঝা গেল, দুটি সর্বনিম্ন পিকে ভ্যালুর এভারেজ। এই ক্ষেত্রে তাহলে তুমি দেখো দুটো সর্বনিম্ন পিকে ভ্যালু কী কী রয়েছে, একটা 2.2 রয়েছে আর একটা আছে 4.3 রয়েছে। তাহলে এক্ষেত্রে পিআই সমান হয়ে যাবে গ্লুটামিক অ্যাসিডের ক্ষেত্রে যে 2.2 প্লাস হচ্ছে 4.3 ডিভাইডেড বাই 2, যেটা কি হয়ে যায় 6.5 ডিভাইডেড বাই 2 মানে 3.25, হ্যাঁ এটা হচ্ছে আনসার। বোঝা গেল। আমি আরও তোমাদের বলে রাখি, যদি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে সেক্ষেত্রে তাহলে তুমি দুটোই পিকে ভ্যালু পাবে, তাহলে একমাত্র মানে দুটি পিকে ভ্যালু থাকবে শুধুমাত্র নিউট্রাল হলে, তাহলে তার ক্ষেত্রে পিআই সমান হবে এদের এভারেজ হবে, পিকে 1 প্লাস পিকে 2 এভারেজ হবে। 3 নম্বর পয়েন্ট, যদি বেসিক হয়, যদি বেসিক অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে সেক্ষেত্রে তিনটে পাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ দুটি পিকে ভ্যালু এর এবার বোঝা গেল। পিকে আই সমান তোমার পিকে 1 অ্যান্ড
pk2 ডিভাইডেড বাই 2, কিন্তু সেটা সর্বোচ্চ হবে। এরকম যেমন এখানে দুটো লোয়েস্ট রয়েছে, তখন বড় দুটোর করা হবে, ঠিক আছে? তাহলে বড় দুটো করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেশি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাদের আশা করি আর কোনো রকম হবে না। তবে আমি একটা জিনিস বলি, জুইটার আয়নের কনসেপ্ট এসেছে যখন, তোমাদের কয়েকটা ইনফরমেশান আমি তোমাদের দিয়ে রাখতে চাই। যে জুইটার আয়নে কি, ধরো আমি সিম্পল গ্লাইসিন নিলাম, মানে এটা CH2, অ্যামাইনো অ্যাসিডগুলো এই ধরনের হয়, H আর হচ্ছে NH2। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো জেনারেলি তাহলে তোমার এই ধরনের হয় এটা। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন এটা হচ্ছে আরটা, এইটা যখন এইচ হয়ে যাবে, আরটা যখন এইচ হয়ে যাবে, মানে HCH2 COOH হয়ে যাবে, NH2, এটা হয়ে যাবে গ্লাইসিন, ঠিক আছে? গ্লাইসিন একমাত্র যেটা, ঠিক আছে, এটা একমাত্র অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অল দ্য অ্যামাইনো অ্যাসিডস আর অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝা গেল? সব কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ এক্সেপ্ট কি রয়েছে, গ্লাইসিন, ঠিক আছে? বাকিগুলো জব হয় সব এল অ্যামাইনো অ্যাসিড হয়, অল, ঠিক আছে? সব অ্যামাইনো অ্যাসিডগুলো কি এল টাইপের হয়, কিন্তু গ্লাইসিনের কিছু হয় না, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, জুইটার আয়নটা কি হয়, জুইটার আয়নটা যেটা হয় সেটা হচ্ছে, ধরো যদি ইনফরমেশনগুলো আমি এটা ধরো ধরো এটা আমি কি করলাম, এখানে আমি, আচ্ছা জুইটার আয়নটা আমি একটা মাইনাস, আর এখানে রয়েছে CH3 প্লাস, ঠিক আছে? ধরো আমি এখানে কি দিলাম, H প্লাস দিলাম। H প্লাস দিলে কি হবে, H প্লাস তাহলে এখানে এ হয়ে যাবে, তাহলে এটাই একমাত্র অ্যাসিডিক গ্রুপ আছে যে H প্লাসটা এখানে নিয়ে নেবে, তাহলে কি হয়ে যাবে, RCH2 COOH হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে NH3 প্লাস। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল ক্যাটায়নিক ফর্ম, ক্যাটায়নিক ফর্ম, ঠিক আছে? ক্যাটায়নিক জুইটার আয়ন এটা, ঠিক আছে? ক্যাটায়নিক ফর্ম এক্সিস্ট করছে, তাহলে এখানে পিএইচ মানে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি, মানে পিএইচ এখানে কিন্তু লো, তাই তো? পিএইচ কিন্তু কম এখানে, মানে অ্যাসিডিক হচ্ছে। আমি যদি ধরো এখান থেকে আমি যদি একে আমি OH দিয়ে দিই, OH এর কনসেন্ট্রেশন দিই, তাহলে কি হবে, এখান থেকে তাহলে OH দিলে তাহলে এই এইচটা তাহলে রিমুভ হয়ে যাবে, তাহলে এটাই ফিরে আসবে, রাইট? আবার যদি ধরো আমি কি করলাম, এক্ষেত্রে আমি বেস দিলাম, বেস দিলাম, বেস দিলে কি হবে, তাহলে এখানকার তাহলে কি হয়ে যাবে, এখানকার তোমার একটা কি হবে, ওই চলে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই একমাত্র এটা বেস হচ্ছে, তাহলে এখানে এটা চলে যাবে, তাই আমি এখান থেকে কি পেয়ে যাবো, আমি যেটা বলতে চাইছি, CH2 COO মাইনাস আর কি হচ্ছে NH2, এটা আমি কি পাবো, অ্যানায়নিক ফর্ম পাবো, ঠিক আছে? এর পিএইচ কিন্তু এখন দেখো ওই যে কনসেন্ট্রেশন, এর পিএইচটা কি হবে, হাই হবে, ঠিক আছে? অ্যানায়নিক ফর্ম পেয়ে গেলাম। এবার তাহলে একটা জিনিস দেখো আমি হাই পিএইচ থেকে লো পিএইচে যাচ্ছি, যখন হাই পিএইচ থাকছে তো আমার অ্যানায়নিক ফর্ম এক্সিস্ট করছে, যখন লো পিএইচ থাকছে তখন ক্যাটায়নিক ফর্ম, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা নিটেও অনেকবার কোশ্চেন এসেছে, তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, তাই ইনফরমেশনটা আমার মনে হলো তোমাদের জানানো দরকার, তাই জানালাম, ঠিক আছে? আচ্ছা নেক্সট, আচ্ছা দেখো এবার কি করেছে, আমি এক্ষুনি বললাম যে গ্লুকোজে যদি তুমি Br2H2O দাও, মানে ব্রোমিন ওয়াটার দাও, কি হবে, গ্লুকোজের যে CHOটা আছে বাকি যা ছিল তাই থাকবে, শুধুমাত্র CHটা কি COOH হয়ে যাবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্লুকোনিক অ্যাসিড, ঠিক আছে? আমি এটাও বলেছি। তাহলে একের সাথে এটা হয়ে গেল, একেরটা হয়ে গেল ডি। দেখো তাহলে একেরটা ডি কোথায় রয়েছে,
একেরটা এ, তাহলে এই কোশ্চেনটা কাটা। একেরটা ডি এটাতে রয়েছে, একেরটা ডি, একেরটা ডি এটাও রয়েছে, ঠিক আছে। তাহলে আর এটাও রয়েছে, তিনটাতেই রয়েছে, তাহলে একটা গেল। এবার দেখো কি বলছে, গ্লুকোজের সাথে HNO3, গ্লুকোজের সাথে যদি HNO3 দেওয়া হয়, বাকি আমি আর ড্র করছি না, দেখে নিও। এই যে CH2H রয়েছে, HNO3 হচ্ছে কনসেন্ট্রেটেড, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই HNO3 কি করবে, তোমার হচ্ছে দুটোকেই, CH2OH কেও অ্যাসিডে কনভার্ট করে দেবে, ঠিক আছে। এটাকে বলা হয়, আর তারপর যেমন ছিল তেমন, মানে HOH, HOH, OH, হচ্ছে HOH, ঠিক আছে। বাকি যেমন ছিল তেমন তো করে দেবে, ঠিক আছে। এটাকে বলা হয় স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, ঠিক আছে। দুটো CH হচ্ছে, বোঝা গেল তাহলে এটা। আচ্ছা, গ্লুকোজে যদি তুমি HIO4 দাও, আচ্ছা গ্লুকোজে তুমি দিচ্ছ HIO4, আচ্ছা HIO4 এর কি নাম, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি বলছি না এটা কি, এর নাম কি। আচ্ছা, গ্লুকোজের তাহলে HIO4 এর কাজটা আমাদের জানতে হবে। HIO4 কি করে, যে ভিসিনাল ডাইহ্যালাইড, মানে ভিসিনাল যে কোনো যে অ্যালকোহলগুলো থাকে, ঠিক আছে, যে কার্বনিল ভিসিনাল মানে পাশাপাশি যে এগুলো থাকে, তাহলে পাশাপাশি এটা রয়েছে, এটা রয়েছে, পাশাপাশি ভিসিনাল কার্বনিল যৌগ যেগুলো থাকে সেগুলোকে ব্রেক করে, মানে আমি বলছি এটা ব্রেক করে দেবে, এখানে ব্রেক করে দেবে, এখানে ব্রেক করে দেবে, এখানে ব্রেক করে দেবে, 1 2 3 4 5, 5 মলিকুল অফ HIO4 লাগবে, 5 মলিকুল অফ HIO4 লাগবে। এটা তোমার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর যারা জানো না তারা কমেন্ট থেকেই দেখে নেবে, বা আমাকে কোশ্চেন করবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, HIO4 দিলে তাহলে কি হবে, এই যে একমাত্র এই পার্টটা, ঠিক আছে, এটা হয়ে যাবে HCHO, আর বাকি যেগুলো থাকবে সেটা সব হয়ে যাবে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, 5টা ডবল অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এটার জন্য তাহলে আমি কি কি পেয়ে গেলাম, আমি এরটা তাহলে কি পেয়ে গেলাম, গ্লুকোনিক অ্যাসিড, এটা 2, তাহলে 2-এরটা এ, 2-এরটা এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে এটাই উত্তর, ঠিক আছে। আমি তো আর বলে দিই। আচ্ছা, গ্লুকোজে যদি তুমি, এটা তো 3 নম্বর হয়ে গেল, 3-এরটা 3-এই আছে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে গ্লুকোজে তুমি অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, এটা একটু খুব কনসেপ্ট ক্লিয়ারের দরকার আছে, ঠিক আছে। গ্লুকোজে যদি তুমি ফিনাইল হাইড্রোজেন দাও তাহলে কি হবে, কি ফিনাইল হাইড্রোজেন, এর ফর্মুলা কি, PH NH NH2 দিচ্ছ গ্লুকোজে, তাহলে যদি গ্লুকোজে দাও, গ্লুকোজের ফর্মুলা এটা, ঠিক আছে, HOH HOH OH আর হচ্ছে HOH, এটা ফিনাইল হাইড্রোজেন দিলে তুমি PH NH NH2 যদি দাও, তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমত এটা হয়ে যাবে NHPH, তাহলে কি হয়ে যাবে, বাকি যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে, এটা যেমন ছিল তেমন থাকবে। এবার যদি এখানে তুমি আবার যদি দাও, অতিরিক্ত বলেছে NH NH2 দেয়, যদি একটা মোল দেওয়া হতো তাহলে শুধুমাত্র এটাতেই রয়ে যেত, ঠিক আছে। যেহেতু দুটো দেওয়া হচ্ছে তাহলে কি হবে, তোমার এটা যেটা করে, এটা যেমন ছিল তেমন থাকবে। এর পরের যে কার্বনটা, এটাকে কি করে দেবে, কিটো গ্রুপে কনভার্ট করে দেবে, বাকি যেমন পার্ট ছিল, যেমন 3টে ছিল, 3টা একই থাকে, ঠিক আছে। এরপর যদি আরেকটা তুমি দাও, ফিনাইল হাইড্রোজেন, কি করবে, হাইড্রোজেন ফিনাইল হাইড্রোজেন তৈরি করে নেবে,
বাকি যেমন ছিল তেমন। বাকি এইটা বলা হয় হাইড্রোজেন, অ্যাকচুয়ালি ওসাজন বলে, হাইড্রোজেন ওসাজন, ওসাজন ফর্ম করে, দেখি হলো ওসাজন ফর্ম হয়ে গেল। এবার তোমাদের কখনো হয়তো কোশ্চেন মানে মাথায় আসতে পারে, তোমাদের স্যারেদেরকে জিজ্ঞাসা নিশ্চয়ই তোমরা করেছো, যে হঠাৎ করে অন্য কিছু পড়তে পড়তে হঠাৎ করে এই ওসাজন ফর্মেশনে আমরা গেলাম কেন? কারণ এই মানে এই যে ওসাজনটা একটা বিউটি রয়েছে। বিউটিটা কি? এরা হাইড্রোজেন বন্ডিং দিয়ে খুব স্টেবল হয়, ঠিক আছে? এরা 6 মেম্বার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে, ঠিক আছে? এই জন্য এটা বেশি স্টেবল, যার জন্য এটা আমরা বারবার পরীক্ষায়ও আসে এটা, ঠিক আছে? অনেকবারই এসেছে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার এই কথা। আশা করি কোশ্চেনের আনসারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটার জন্য হয়ে গেল ওসাজন, ঠিক আছে? তাহলে আমার এই কোশ্চেনটা সি, তাহলে ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমি একটু সামারাইজ করে দিই, তাহলে কি ওসাজন কীভাবে ফর্ম হয় সেটা তোমরা পরীক্ষার খাতা নিজেরা করতে পারবে, ঠিক আছে? আর বাকি রিয়াকশানগুলো কার সাথে কীভাবে কী করছে সেটা আমি বলে দিলাম। তবে এটার কমেন্টে আমাকে জানিও, নাহলে তোমাদেরই ইয়ে থাকবে ফাঁকা, বুঝতে এরকম যারা জানে না তাদের প্রবলেম হবে। আচ্ছা, সেলুলোজ কোন বন্ধন দ্বারা ডিগ্লুকোজ এককগুলি পরস্পর যুক্ত থাকে, মানে সেলুলোজের ভেতর যে ডিগ্লুকোজের থাকে। আচ্ছা, এটার জন্য তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা চার্ট আছে, এই চার্টটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার সাথে কার কি এটা হয়, ঠিক আছে? আলফা ডি মানে বিটা কীভাবে হয় তোমার হাওয়ার পজিশন দেখিয়ে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? এখানে তোমাদেরকে আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই চার্ট থেকে তোমরা কি করবে, এটা ভালো করে স্টাডি করে নেবে, ঠিক আছে? এটা একবার করলে তোমাদের মনে থেকে যাবে। খুব ইজিভাবে আমি করে দিচ্ছি, তবে এটা যদি এখন করে নাও তাহলে এখান থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? আমি মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের সুবিধা হবে। আমি কতগুলো এখানে দিয়ে দেবো পলিমার, এখানে দেবো মনোমার, এটা লিঙ্কেজ, আর এখানে ফিচার্স। কি কি ফিচার্স, বৈশিষ্ট্য কি? এটা সেলুলোজের মনোমার কি, এটা মনে রাখবে। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এখানে যে মানে গ্লাইকোসাইডিক বন্ড থাকে সেটা হচ্ছে বিটা 1,4, মানে একটা যে দুটো এখানে মনোমার, সেলুলোজ তো হচ্ছে পলিমার, একের পর এক বিটা ডি গ্লুকোজ কি হচ্ছে কম্বাইন করে সেলুলোজ তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে দুটোর ভেতর যে লিঙ্কেজ হয়, একটা 1 নম্বর পজিশনের কার্বন আর একটা আছে 4 নম্বর পজিশনের কার্বন কিন্তু যুক্ত হয়। এটা কি হয়, এটা মানে এটা সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল চেন থাকে, সিম্পল চেন কার্বোহাইড্রেট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা 2 নম্বর কি রয়েছে? 2 নম্বর তোমাদের যেটা আছে অ্যামাইলেজ, সব পরীক্ষায় আসে, এটা সব নিটে এরকম টেবিলই দিয়ে দেয়। অ্যামাইলেজ কি হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এখানে আলফা ফর্মটার পলিমার থাকে, এখানে যে লিঙ্কেজটা থাকে তাহলে আলফা লিঙ্কেজ থাকবে, আর সেটাও হচ্ছে 1,4, ঠিক আছে? এটা কি করে, এটা শ্বেতসার কার্বোহাইড্রেটের স্টার্চ, এটা অ্যাকচুয়ালি এক ধরনের স্টার্চ, এটা সিম্পল চেন স্টার্চ, সিম্পল চেন স্টার্চ এটা, ঠিক আছে? স্ট্রেট চেন। আচ্ছা, আচ্ছা অ্যামাইলেজের পর অ্যামাইলোফ্যাকটিন হবে নিশ্চয়ই, হ্যাঁ অ্যামাইলোফ্যাকটিন। এটার ক্ষেত্রে কি হয়, এটাও আলফা ডি গ্লুকোজ, এখানে যেটা থাকে এটা সিম্পল চেনে থাকে না, এটা একবার থাকে 1,4-এ থাকে, আবার একবার থাকে 1,6, আলফা 1,6, মানে কোনো তোমার এটা হচ্ছে ব্রাঞ্চ হিসাবে থাকে, একবার তোমার হচ্ছে এর সাথে 1,4-এ, একবার হচ্ছে 1,6 হবে, এটা হচ্ছে ব্রাঞ্চড। এটাও স্টার্চ এক ধরনের, শ্বেতসার যাকে বলে স্টার্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ থাকে, অনেক ব্রাঞ্চ হওয়ার সময় 1,4 আর 1,6 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্লাইকোজেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের সমস্ত পেশিতে, এটা প্রাণীজ শ্বেতসারে, ঠিক আছে? গ্লাইকোজেন আমাদের সমস্ত পেশি, সেটা হৃৎপিণ্ড হতে পারে, ফুসফুস হতে পারে, পায়ের পেশি হতে পারে, সব কিছুই কিন্তু এই গ্লাইকোজেন শ্বেতসার দিয়ে তৈরি।
ঠিক আছে, আলফা ডি, এটা কিন্তু আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, এখানে যেটা থাকে এখানে আলফা 1,4 আর আলফা 1,6 দুটোই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাণীজ সেন্সর কার্বোহাইড্রেট। আচ্ছা, গ্লাইকোজেন হয়ে গেল। এরপর হচ্ছে সুক্রোজ, তোমরা জানোই। সুক্রোজ কি থাকে? সুক্রোজে দুটো থাকে, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে সেক্ষেত্রে যেটা থাকে, একটার আলফা 1 থাকে আর একটার বিটা 2 থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নন রিডিউসিং। আর একটা থাকে মাল্টোজ। এখানে কি থাকে? এখানে থাকে আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, এখানে কি থাকে? আলফা 1,4 পজিশনে থাকে, এটা হচ্ছে রিডিউসিং। আরেকটা এখানে আমি লিখে দিচ্ছি ল্যাকটোজ। ল্যাকটোজের ক্ষেত্রে কি থাকে? ল্যাকটোজের ক্ষেত্রে থাকে বিটা ডি গ্যালাক্টোজ প্লাস হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ওকে, এখানে যেটা থাকে বিটা 1,4, এটা মিল্ক, বুঝলো? মিল্ক এটা পাওয়া যায়। ঠিক আছে, এই টেবিলটা মনে রাখবে। এই টেবিলটা মনে রাখলে সবগুলো এর মনোমারও পরীক্ষায় দেয়, লিঙ্কেজও দেয়। এই কটা মাত্র মনে রাখলে আর কিচ্ছু, তোমার নেট যেই মেন্স তোমার বোর্ডের পরীক্ষা সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই কটা খালি মনে রাখতে হবে, একবার মনে করবে বাকি সব হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ক্রম তো এটা তো জানোই যে নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে। প্রথমে থাকে, আচ্ছা আমি ফসফেট গ্রুপ থাকে আগে। ঠিক আছে, ফসফেট খারাপ থাকে, মানে এইরকম এইভাবে বন্ড থাকে, এইরকম বন্ড, এখানে ডবল বন্ড আর এখানে এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এটা ঠিক আছে, এটা সিঙ্গেল বন্ড। ঠিক আছে, ফসফেট লিঙ্ক থাকে। তারপর হচ্ছে তোমার এখানে যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস থাকে এখানে, মানে নাইট্রোজেন বেস মানে সুগার এখানে থাকে। এটা কি থাকে? সুগার। এটা আছে ফসফেট। তারপর এখানে থাকে নাইট্রোজেন বেস, এন বেস। এন বেসের ভেতর কি থাকে? এটিজিসি, তাই তো? আচ্ছা, এটিজিসি কি? এটা কি অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন আর সাইটোসিন। ঠিক আছে, এরা যেটা থাকে, এদের ভেতর দুটো হাইড্রোজেন বন্ডিং থাকে, এদের ভেতর তিনটে হাইড্রোজেন বন্ডিং থাকে। ঠিক আছে, একটা ডিএনএ স্ট্রিপে দুটো থাকে। তাহলে এদের সিকোয়েন্স তোমার পরীক্ষায় যেটা চেয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে তাহলে এই দিক থেকেও বুঝতে পারে। তাহলে এটা বেস মানে ক্ষারক, এটা ক্ষারক, সুগার, ফসফেট, ক্ষারক, সুগার, ফসফেট। ঠিক আছে, বা এদিক থেকে ফসফেট, সুগার, ক্ষারক, এরকম কিছু নেই। যদি এটা দেওয়া থাকতো এই সিকোয়েন্সটা তুমি দিতে পারতো, অসুবিধা নেই। আচ্ছা, এই যে নাইট্রোজেন বেসগুলো তাহলে কি বললাম? চারটে থাকে এটিজিসি ডিএনএ এর ভেতর। ঠিক আছে, আর ডিএনএ এর ভেতর এরা এ দুটো আর এটা তিনটে হাইড্রোজেন বন্ডিং দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের এখানে, যে এর ভেতর যে এটা থাকে এটাকে বলা হয় নাইট্রোজেন গ্লাইকোসাইডিক বন্ড। এখানে এটা নাইট্রোজেন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এখানে থাকে, আর এখানে থাকে ইথার লিঙ্কেজ, ইথার, এখানে থাকে ইথার লিঙ্কেজ। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে? যখন ফসফেট আর যখন তোমার সুগার আর যখন ক্ষারক নাইট্রোজেন বেস যখন থাকে, তখন আমরা একে বলবো নিউক্লিওটাইড। ঠিক আছে, আর যখন শুধুমাত্র সুগার আর নাইট্রোজেন বেস থাকবে এটাকে বলবো নিউক্লিওসাইড, রাইট? এটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। তাহলে এখান থেকে তোমরা কি কি জিনিস জানতে পারলে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই সুগারটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়।
ঠিক আছে, সুগার কি হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, যার জন্য পুরো অ্যামাইনো অ্যাসিডটা অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে কতগুলো ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম, যে এর সিকোয়েন্সটা কি, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষারক। ঠিক আছে, এই যে লিঙ্কেজটা থাকে ফসফেট আর সুগারের ভিতর সেটা হচ্ছে ইথার লিঙ্কেজ, আর সুগার আর নাইট্রোজেনের বেসের ভিতর যেটা থাকে সেটা নাইট্রোজেন গ্লাইকোসাইডিক বন্ড। এখানে যে নাইট্রোজেন বেসগুলো থাকে তার ভিতর ডিএনএতে যেটা থাকে এটি আর জিসি থাকে, এদের ভিতর 2টো হাইড্রোজেন বন্ডিং থাকে, এর ভিতর 3টে হাইড্রোজেন বন্ডিং থাকে। আমরা যদি ফসফেট, সুগার আর বেস একে বলে এটা নিউক্লিওটাইড বলবো, আর যদি সুগার আর ক্ষারক শুধু নেওয়া হয় তাহলে সেটা আমরা বলবো নিউক্লিওসাইড। ঠিক আছে, ওভারঅল যে অ্যামাইনো অ্যাসিড সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কারণ হচ্ছে যে সুগারটা থাকে সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে এতগুলো পরীক্ষায় তুমি কোশ্চেন নিলে করতে পারবে। নিচের কোন বিকারকের সঙ্গে গ্লুকোজ বিক্রিয়া করে এবং কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে না, মানে এখানে কোনো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে না। তাহলে আমাকে দেখতে হবে যে গ্লুকোজ তাহলে কোন কোন এর সাথে আমার রিয়েকশান করে না, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, প্রথমত আমাকে দেখতে হবে টলেন্স। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি, প্রথম স্লাইডেই ছিল যে টলেন্সের সাথে রিয়েকশান করে। টলেন্সটা কী ছিল? টলেন্সটা ছিল সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ওকে, রাইট, টার্টারেট। ওকে, এটা কি দেয়? এটা CO2O দেয় রেড কালারের, তাই তো, রেড কালারের CO2 দেয়। ঠিক আছে, এটা রিয়েকশন করে শিফট বিকারক। আচ্ছা, শিফট বিকারকটা জানতে হলে তোমাকে কতগুলো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে শিফট বিকারকটা কি? শিফট বিকারকটা কিছু না, শিফট বিকারকটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারারোজালিন। ঠিক আছে, প্যারারোজালিনের সলিউশন, প্যারারোজালিন জেনারেলি কি হয়, এটা হচ্ছে শিফট রিয়েজেন্ট। ঠিক আছে, শিফট রিয়েজেন্টটা কি রয়েছে? শিফট রিয়েজেন্টটা হচ্ছে প্যারারোজালিন, এটা হয় ম্যাজেন্টা কালার। ওকে, এটা ম্যাজেন্টা কালারের। এবার এতে যদি আমি কি দেই, SO2 আমি চালাই এর ভিতর দিয়ে, তাহলে এটা কি হয়ে যায়? কালারলেস হয়ে যায়, কালারলেস। এবার এতে আমি যদি কি দেই, এতে আমি যদি দেই কোনো অ্যালডিহাইড গ্রুপ আমি দেই, তাহলে সেটা কি রিয়েকশন করে, সেটা কি করে, সেটা আবার ফের ম্যাজেন্টা কালার আমার হয়ে যায়, ম্যাজেন্টা কালার আবার গেইন করে। ঠিক আছে, এটা হলো, এটা ফিরে আসে। যদি আমার CHO হয় তাহলে কি হয়, আমার ম্যাজেন্টা কালার ফিরে আসে। তাহলে গ্লুকোজের ভেতর কি হয়, গ্লুকোজ কিন্তু এই এটা দেয় না। ঠিক আছে, গ্লুকোজ এটা রিয়েকশান দেয় না। ঠিক আছে, এটা আমাদের কি মনে রাখতে হবে, গ্লুকোজে যেহেতু কি হচ্ছে, গ্লুকোজে আমার ফ্রি অবস্থায়, গ্লুকোজ আমার ফ্রি অবস্থাতে থাকে না, ফ্রি অবস্থাতে সবসময় থাকে না, প্রায় 0.02% মতো আমার ফ্রি অবস্থা থাকে। বাকি যে পার্সেন্টেজটা 99.98% কী অবস্থায় থাকে, এরা কি হচ্ছে, সাইক্লিক ফর্মে থাকে। সাইক্লিক ফর্ম, আমি তো হাওয়ার্ড প্রজেকশন যেটা আমি দেখিয়েছিলাম, এইভাবে এটা থাকে। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এইভাবে এটা সাইক্লিক ফর্মে থাকে। ঠিক আছে, এবার এখানে যেটা রয়েছে, ঠিক আছে, এই কারণে ফ্রি CHO নেই, তাহলে যার জন্য কি হয়, শিফট রিয়েজেন্ট রিয়েকশন করে না, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, তাহলে এটার সাথে আমার রিয়েকশন করে না। ঠিক আছে, নো রিয়েকশন। HCN এর সাথে তো করেই। ঠিক আছে, HCN এর তো তোমার মানে সায়ানোহাইড্রিন ফর্ম করে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, NH2H, তোমার NH2H এর সাথে রিয়েকশন করে। ঠিক আছে, কি ফর্ম করে, যদি আমি গ্লুকোজ নেই তাহলে CHO, যদি আমি পুরোটা লিখছি না, গ্লুকোজ, তাহলে এটা কি করে, এটা এখানে এটা এইভাবে করে যে C ডবল বন্ড N, আর এখানে হচ্ছে OH ফর্ম করে দেয়। ঠিক আছে, আর এখানে H, বাকি যেমন ছিল তেমন। ঠিক আছে, তাহলে এটাও তাহলে রিয়েকশন করে, রাইট, এটাও রিয়েকশন করে। কিন্তু আরেকটা জিনিস রিয়েকশন করে না, এই NaHSO3, এটা কি হচ্ছে, এটা অনেক মানে বাল্কি গ্রুপ। ঠিক আছে, বাল্কি গ্রুপ যেহেতু স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কি হয়, এই সাইক্লিক ফর্মের ভেতর, ঠিক আছে, সাইক্লিক ফর্ম বা গ্লুকোজের এই ফর্মটার ভেতর, এটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এটা নো রিয়েকশন। ঠিক আছে, এটা কোনো রিয়েকশন করে না। ঠিক আছে, তাহলে কোনটা রিয়েকশন করলো না, আমার কি করলো, শিফট রিয়েজেন্ট। ঠিক আছে,
শিফট রিয়েজেন্ট আর হচ্ছে মানে বি আর হচ্ছে ই হচ্ছে আমার উত্তর অ্যান্সার, ঠিক আছে, এটা করে না। আচ্ছা এখান থেকে আমার তো তাহলে এখান থেকে কোশ্চেন যেহেতু আসছে যে কোন কোন রিয়েজেন্টের সাথে রিয়েকশন করে না গ্লুকোজ, তাহলে সেটাকে আমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। এটা দিয়েছে, পরে অন্য কোনো রিয়েকশান দিতে পারে, ঠিক আছে। টোটাল আমার 4টে রিয়েজেন্ট আছে যার সাথে গ্লুকোজ রিয়েকশান করে না, আর গ্লুকোজ এর রিয়েকশান করে না বলেই সেটা কি প্রুভ করে যে আমার সাইক্লিক ফর্ম, ঠিক আছে, গ্লুকোজ যে সাইক্লিক ফর্মে থাকে তার প্রুফ আমি এর থ্রুতে পাই। তাহলে যদি তোমাকে বলে যে প্রুফ করো যে গ্লুকোজ কি হচ্ছে, গ্লুকোজ কি থাকছে, গ্লুকোজ হচ্ছে সাইক্লিক ফর্মে থাকে, তাহলে তোমাকে 4টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যারা রিয়েকশন করে না, ঠিক আছে, রিয়েকশন করে না। তার ভেতর 1 নম্বর পয়েন্টে আমি যেটা দেব, ঠিক আছে, তাহলে আমি এখানে পেয়ে গেলাম নো রিয়েকশন উইথ কি হচ্ছে NaHSO3 সাথে রিয়েকশন করে না, ঠিক আছে। এই কারণ কি, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, রাইট, হিন্ড্রেন্স। আচ্ছা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে শিফট রিয়েকশনের সাথে তাহলে কোনো নো রিয়েকশন, কারণ এখানে পেয়ে গেছে অ্যাবসেন্স অফ ফ্রি CHO গ্রুপ, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা করে না, আরেকটা জিনিস মনে রাখবে যে 2,4-DNP, ঠিক আছে, এটা জেনারেলি কি হয়, জেনারেলি CHO গ্রুপরা ফ্রি CHO গ্রুপের সাথে রিয়েকশন করে, কিন্তু এক্ষেত্রে নো রিয়েকশন, কোনো রিয়েকশন করে না 2,4-DNP। এই 2,4-DNP টেস্ট যে নিশ্চয়ই জানো যে কাকে বলা হয়, কারণ একে বেনেডিক্ট সলিউশন বলা হয়, তাই তো, বেনেডিক্ট না ব্রেডিক্ট, একে ব্র্যাডিস্ট টেস্ট বলা হয়, ওকে, এই ব্র্যাডিস্ট টেস্ট বলা হয়, ঠিক আছে। এটাও রিয়েকশন করে না, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে নো রিয়েকশন, কোনটা নো রিয়েকশন, 4 নম্বর নো রিয়েকশন হচ্ছে সবসময় মনে রাখবে যে যদি আমি এরকম কখনো হয় যে পেন্টা অ্যাসিটেট প্লাস হচ্ছে NH2OH যদি দেয় তাহলে এও কিন্তু নো রিয়েকশন করবে, ঠিক আছে। এটার কারণটা দেখো, যদি আমি পেন্টা অ্যাসিটেট নিয়ে নিই, তোমরা জানো যদি অ্যাসিটেট গ্রুপ নিই যে এটা আমার কি হচ্ছে CHO আর এখানে কি আছে CH2OH, এখানে হচ্ছে HOH OHH আর হচ্ছে HOH, ঠিক আছে। এখানে যদি আমি পেন্টা অ্যাসিটেট দিই 5AC2O দিই, পেন্টা অ্যাসিটেট গ্রুপ কোনো দিয়ে দিই, তাহলে কি হবে দেখবে CHO গ্রুপটা পড়ে থাকবে, বাকি তোমার যেটা রয়েছে এটা হয়ে যাবে CHOAC তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম 4টে তৈরি করবে আর এখানে হয়ে যাবে CH2OAC, ঠিক আছে, এরকম ফর্ম করবে। এবার এখানে যদি NH2OH দিয়ে দেয় তাহলে আমার কি হয়ে যাবে CH ডবল বন্ড NOH হয়ে যাবে, আর এখানে আমার কি হয়ে যাবে CHOAC হোল 4, শর্টে লিখছি, তোমরা লিখে নিও পুরোটা ভালো করে, CH2OAC। এখানে দেখো ফ্রি অবস্থায় আর কোনো গ্রুপই নেই, না এ রয়েছে অক্সিজেন মানে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, মানে OH গ্রুপ রয়েছে, না তোমার হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে এখানে কি হবে, তাহলে নো রিয়েকশন করে, ঠিক আছে। এই রিয়েকশনগুলো থেকে আরও প্রুভ করা যায় যে প্রুভড কি হয়ে গেল যে গ্লুকোজ কি হয় ইন সাইক্লিক ফর্ম, ঠিক আছে, সাইক্লিক ফর্ম। তাহলে সাইক্লিক ফর্ম যদি প্রুভ করতে হলে তুমি এই 4টে রিয়েকশন দেবে, ঠিক আছে, আর সঙ্গে বলে দেবে এটা। আর এখানে তোমাকে যেহেতু শিফট রিয়েজেন্ট দিয়েছে আর NaHSO3 কোনো সময় 2,4-DNP দিতে পারে, বা দিতে পেন্টা অ্যাসিড প্লাস NH2OH, দেন তোমাকে কিন্তু নো রিয়েকশন বলেই এটা আসতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে তোমরা যে জিনিসগুলো জানতে পারলে যে পেন্টা অ্যাসিডের সাথে রিয়েকশন করলে কী হবে, তার সাথে যদি আমি NH2OH দিয়ে দিই তাহলে এই রিয়েকশানটা কীরকম হবে, 2,4-DNPর সাথে কার সাথে রিয়েকশন করে না সেটা জেনে গেলে। আর কি জানলে যে প্যারারোজালিন, ঠিক আছে, মানে যে শিফট পিকার কোনটা বলে, প্যারারোজালিনকে বলে, তার কালার কি পেয়ে গেলে, আর সে কার সাথে রিয়েকশন করে সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে। এখান থেকে এরপর যা কোশ্চেন আসবে তুমি এই টপিক থেকে আরামসে করে নিতে পারবে। আর তোমাদের এই রিলেটেড তোমার টেস্ট পেপারে আর কোনো কোশ্চেন করার কোনো দরকারই নেই, ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ডিম সেদ্ধ করার সময় 28 কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে, যে ডিম সেদ্ধ করার সময় সাদা অংশের তঞ্চন ঘটলেও প্রোটিনের গঠনটি অক্ষুণ্ণ থাকে। কোন গঠনটা অক্ষুণ্ণ থাকে? প্রাইমারি না সেকেন্ডারি না কোনটা অক্ষুণ্ণ থাকে? তাহলে এটা যদি তোমাকে বলতে হয় তাহলে তোমাকে আগে জানতে হবে যে ডিমের প্রাইমারিটা কি। ঠিক আছে, ডিমের প্রাইমারিটা কি রয়েছে? প্রাইমারিতে সবসময় মনে রাখবে, প্রাইমারিতে যেটা থাকে পেপটাইড বন্ড থাকে, পেপটাইড বন্ড। ওকে, পেপটাইড বন্ড থাকে। আচ্ছা, সেকেন্ডারিতে কি থাকে? সেকেন্ডারিতে কি হয়? সেকেন্ডারিতে হাইড্রোজেন বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড। আচ্ছা, আর কি থাকে টারসিয়ারিতে? টারসিয়ারিতে তোমার যেটা থাকে যে বিভিন্ন আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, বিভিন্ন যে বন্ডগুলো থাকে সেগুলো তোমার সালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড আর কি। ঠিক আছে, ডাইসালফাইড বন্ড, ঠিক আছে, এস্টার বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, এইসব থাকে। ঠিক আছে, এবার ডিমকে যখন সেদ্ধ না করা হচ্ছে তখন এর ভেতর সবগুলোই প্রেজেন্ট থাকছে, প্রোটিন। ঠিক আছে, প্রোটিন প্রেজেন্ট আছে, প্রোটিনের এগুলো কি হচ্ছে, এগুলো সব সিম্পল চেনে থাকে। ঠিক আছে, সিম্পল চেন থাকে। এবার ডিমকে যখন সেদ্ধ করা হয় এই সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার সব ভেঙে যায়, সব ভেঙে গিয়ে চেঞ্জ হয়ে যায়, গিয়ে একটা কি করে মানে অদ্রাব্য কি করে একটা মানে চেন উইথ ব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চ চেন তৈরি করে নেয়। ঠিক আছে, তার ফলে কি হয়, সব কিছু চেঞ্জ হলো কিন্তু প্রাইমারি স্ট্রাকচার প্রোটিনটা থেকে যায়। ঠিক আছে, তাহলে এই জন্যই আমরা ডিমটা সেদ্ধ খাই। ঠিক আছে, যে প্রোটিনটা অক্ষুণ্ণ থাকে বলে। আমরা যখন অমলেট খাই বা আমরা যখন কোনো করি তখন সেক্ষেত্রে কিন্তু ডিমটা তোমার মানে ডিমের এই প্রাইমারি স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়। এই জন্য অমলেট খেয়ে না খাইয়ে তোমাকে সবসময় বলে যে সেদ্ধ ডিম খেতে। বোঝা গেল? ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে যে প্রাইমারি স্ট্রাকচারটা অক্ষুণ্ণ থাকে, চেঞ্জ হয় না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এবার বলেছে স্তম্ভ মেলাতে বলেছে, এটা অলরেডি করিয়ে দিয়েছি, যে গ্লুকোজের সাথে যদি তুমি NaCO3 দাও তাহলে সেক্ষেত্রে কি করবে। দেখো এখানে তো কোনো কার্বক্সিলিক গ্রুপ নেই। যদি ধরো গ্লুকোজে কোনো এই CO3 কার সাথে রিঅ্যাকশান করে, এই NaCO3 জেনারেলি কী হয়, যদি কোনো একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, COOH গ্রুপ থাকে, তাহলে সেখান থেকে তোমার হচ্ছে CO2কে রিলিজ করায়, সেখান থেকে CO2কে রিলিজ করায়। কিন্তু এক্ষেত্রে নেই, তাহলে আশা করি এটা কি হচ্ছে, কোনো রিঅ্যাকশান হবে না এটা। ঠিক আছে, আর HNO3 আমি তোমাদের এটা অলরেডি বলেছি যে এটা কি তৈরি করবে, তোমার স্যাকারিক অ্যাসিড তৈরি করে নেবে। ঠিক আছে, স্যাকারিক অ্যাসিড কীরকম তৈরি করবে, যে CHO আর শেষের যে CH2OH রয়েছে আর এখানে যে CHO রয়েছে, মাঝে যা ছিল তাই, এই দুটোকে কি করে দেবে, অ্যাসিডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এটা কি করবে, দুটো অ্যাসিড তৈরি, একে কি হচ্ছে, স্যাকারিক অ্যাসিড বলছে। আবার গ্লুকোজের যদি তুমি HI দাও, এটা মনে রাখবে, গ্লুকোজে HI দিলে কি হয়ে যাবে, সিম্পল প্লেন চেন হয়ে যাবে। ঠিক আছে, এটা N-হেক্সেন বলা হয়। ঠিক আছে, আর ব্রোমিন ওয়াটার দিলে তো জানো, শুধুমাত্র যে এই CHOটা, এখানে কি দিচ্ছ, এখানে HNO3 দিচ্ছ আর এখানে তুমি দিচ্ছ ব্রোমিন ওয়াটার। তাহলে কি হয়ে যাবে, ব্রোমিন ওয়াটার দিলে তাহলে গ্লুকোজ তোমার কি হয়ে যাবে, এক গ্লুকোনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, শুধুমাত্র CHOটাই কনভার্ট হবে, যেটা হচ্ছে এটা। আশা করি তোমাদের সব ক্লিয়ার হলো। ঠিক আছে, যে তাহলে কি হচ্ছে, তাহলে এর সাথে হচ্ছে তোমার 2, এর সাথে 2 আছে কোনটাতে, এটাতে। ঠিক আছে, তাহলে B এর সাথে হবে 4, C এর সাথে হবে 3 আর D এর সাথে হবে 1। বোঝা গেল? ওকে, এখান থেকে 3-4টে রিঅ্যাকশন বুঝে গেলে, করতে পারে পরীক্ষাতে। আচ্ছা, এখানে তুমি দেখো, এখানে কি বলেছে, একটা বিবৃতি দিয়েছে 30-এর কোশ্চেনটাতে, বলেছে সব প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড এল বিন্যাস বিশিষ্ট হয়। কথাটা কি সত্যি? কথাটা হচ্ছে ভুল, ফলস। কারণ কি, আমি তোমাদের বলেছি সবগুলোই হয়, সব অল অ্যামাইনো অ্যাসিড কি হয়, এল হয়,
ঠিক আছে। এক্সেপ্ট কি হয় বলো, এক্সেপ্ট হয় গ্লাইসিন। গ্লাইসিন হয় না, কারণ কি গ্লাইসিন হচ্ছে কি অপটিক্যালি অ্যাক্টিভ। সমস্ত অ্যামাইনো অ্যাসিডের ভেতর হচ্ছে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বা একটি অ্যাসিড না অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে বাকি সব এ আছে, ঠিক আছে। তাহলে সুতরাং কি হচ্ছে সবগুলো, তাহলে এটা আমার ফলস, তাহলে ঠিক আছে, বিবৃতি 1টা হচ্ছে ফলস। এবার সমতড়িৎ বিন্দুতে তোমার অ্যামাইনো অ্যাসিডের দ্রাব্যতা ন্যূনতম হয়, ঠিক আছে। এটা বোঝার জন্য তোমাকে কি যেতে হবে, জুইটার আয়ন জানতে হবে। জুইটার আয়ন তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে জুইটার আয়ন ডবল- আর হচ্ছে NH3+। এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে সমপরিমাণ পজিটিভ চার্জ আর সমপরিমাণ নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে। যেহেতু তোমার সমান পরিমাণ রয়েছে, তাই কি হচ্ছে এদের যে আয়নিক গতি দ্রাব্যতার এটা এটা মানে এ হয়ে যায়, ঠিক আছে। দ্রাব্যতাটা মানে একদম ন্যূনতম দ্রাব্যতা হয়, ঠিক আছে। এটা কারো সাথে আর বন্ড করে না, জলের সাথে যদি দ্রবীভূত হয় তাহলে তো জলের এ হতে হবে, ঠিক আছে, মানে জলের সাথে বন্ড করতে হবে, সেটা তো আর এরা পারবে না। তবে আয়নিক বন্ড বা তোমার এই ধরনের জলের সারাউন্ডিংয়ের সাথে এইভাবে OH2 এরকমভাবে তো লেগে থাকবে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু এর সাথে মানে একদম কন্ট্যাক্ট, তাহলে তার ফলে কি হচ্ছে এটা ভালোভাবে করে না। তাহলে একটা জিনিস মনে করতে হবে যে সমতড়িৎ বিন্দুতে পিআই কি হয়, পিএইচ সমান পিআই হয়, ঠিক আছে। যা পিএইচ হবে, পিআই যে পিএইচটা থাকবে সেটাই যদি পিএইচ হয়ে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস হয় যে দ্রাব্যতা কি হচ্ছে, দ্রাব্যতা হচ্ছে সর্বনিম্ন আর চলন হবে না, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে দেখো সত্য, উভয় সত্য নয়, বিবৃতি 1 নম্বর, বিবৃতি 1 না, উভয় সত্য নয়, এটা হবে না। বিবৃতি উভয় মিথ্যা হবে না, বিবৃতি এইটা হবে, বিবৃতি 1 মিথ্যা আর এটা সত্য, রাইট। তাহলে বোঝা গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা নিচের পলিমারগুলির মধ্যে প্রাণীজ যকৃতে কোনটা থাকে? আচ্ছা অ্যামাইলোজ, গ্লাইকোজেন, সেলুলোজ আর অ্যামাইলোফ্যাকটিন, ঠিক আছে। তাহলে এইগুলো যখন দেয়া থাকবে, আমি একটা জিনিস বলে রাখি, প্রাণীদের থাকে গ্লাইকোজেন কোথায় থাকে আমাদের, ঠিক আছে। গ্লাইকোজেন থাকে আমাদের স্কিনে, স্টোমাকে থাকে, হার্টে থাকে, ঠিক আছে। তোমার বিভিন্ন পেশিতে থাকে, এগুলো সব হচ্ছে এটা আমাদের থাকে, ঠিক আছে। এটা একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু ব্রাঞ্চড হয়, ঠিক আছে, এটা ব্রাঞ্চ হয়, এটার অনেক ব্রাঞ্চ থাকে। আচ্ছা আমি এখানে অ্যামাইলোজটা বলি, অ্যামাইলোজটা মনে রাখবে, অ্যামাইলোজটা হচ্ছে প্ল্যান্ট কার্বোহাইড্রেট, তবে এটা ব্রাঞ্চ নয়, এটা কিন্তু লিনিয়ার পলিমার, বাট লিনিয়ার পলিমার, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা সেলুলোজ প্লান্ট কার্বোহাইড্রেট, ঠিক আছে, এটা তবে কি হয় ব্রাঞ্চড হয়, ঠিক আছে। এটা কোথায় থাকে, এটা হচ্ছে বিভিন্ন সেল ওয়ালে থাকে, ঠিক আছে, সেল ওয়ালে থাকে, প্ল্যান্টের সেল ওয়ালে। আচ্ছা আরেকটা জিনিস বলি, অ্যামাইলোফ্যাকটিন, এটা হচ্ছে প্লান্ট কার্বোহাইড্রেট, যেটা স্টার্চ, এক ধরনের স্টার্চ, এটাও একটা স্টার্চ, তো এটা সরল স্টার্চ আর এটা হচ্ছে কমপ্লেক্স স্টার্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ থাকে, ঠিক আছে। তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোফ্যাকটিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা ব্রাঞ্চ থাকছে আর এটা হচ্ছে লিনিয়ার থাকছে। আচ্ছা আসছি যখন আরেকটা জিনিস বলে নেই যে প্ল্যান্ট কি করে, প্ল্যান্ট যদি তোমার এ হয় সে কি করে স্টার্চ হিসাবে তাহলে সে খাদ্য সঞ্চয় করে। এনিমেল হলে যেটা করে সেটা হচ্ছে গ্লাইকোজেন, ওকে, এদের ভিতরে একটাই ছিল গ্লাইকোজেন হিসেবে এ করে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি যে
ফাঙ্গি যেটা থাকে, ফাঙ্গিতে যেটা থাকে তোমরা বলতে পারবে যে ফাঙ্গি প্ল্যান্ট নাই? মনে রাখবে ফাঙ্গিতে থাকে কিন্তু গ্লাইকোজেন। ঠিক আছে, মানে এটা প্রমাণ করে ফাঙ্গি উদ্ভিদ নয়, উদ্ভিদ নয়। ঠিক আছে, এটাই প্রমাণ করে যে এটা উদ্ভিদ নয়। তাহলে আমি এখান থেকে যদি আমি বলি যে তাহলে কোনটা কোনটা লিনিয়ার, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে সেলুলোজ আর এটা, এখানে একটা জিনিস মনে হয়, এটা হচ্ছে লিনিয়ার কিন্তু। ওকে, লিনিয়ার। তাহলে দুটো, একটা অ্যামাইলোজ আর সেলুলোজ হচ্ছে লিনিয়ার, বাকি দুটো হচ্ছে তোমার হচ্ছে ব্রাঞ্চ, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এগুলোকে টেস্ট করা যায়, ল্যাবে এদেরকে টেস্ট করা হয়। ঠিক আছে, টেস্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি স্টার্চের সাথে যদি আয়োডিন দাও, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, তোমার ডার্ক ব্লু হয়ে যাবে, ডার্ক ব্লু। এবার স্টার্চে মানে যদি গ্লাইকোজেনের সাথে করো, ডার্ক ব্লু। আর তুমি যদি গ্লাইকোজেনের সাথে করো, গ্লাইকোজেনের সাথে আয়োডিনের রিঅ্যাকশন করো, তাহলে কি হয়ে যাবে, সেটা রেডিশ, রেডিশ ব্রাউন হয়ে যাবে। ঠিক আছে, আর সেলুলোজ আর আয়োডিন, সেলুলোজ আর আয়োডিন যদি দেওয়া হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হয়ে যাবে, কোনো রিঅ্যাকশান হবে না। সেলুলোজ যদি দেওয়া হয় নো রিঅ্যাকশান। তাহলে কতগুলো জিনিস তুমি মাথায় রাখতে পারলে, করতে পারলে যে তোমার হচ্ছে গ্লুকোজের মানে গ্লাইকোজেন কোথায় থাকে, স্কিন, স্টোমাক আর হার্টে থাকে, পেশিতে থাকে। ঠিক আছে, অ্যামাইলোজ হচ্ছে কি হচ্ছে প্ল্যান্টে থাকে, লিনিয়ার, সেলুলোজ সেলওয়াল আর লিনিয়ার। ঠিক আছে, আর অ্যামাইলোপ্যাকটিন হচ্ছে স্টার্চ এক ধরনের, কিন্তু এটা ব্রাঞ্চড। ঠিক আছে, প্ল্যান্টে আমাদের স্টার্চ থাকে আর এনিম্যালের ক্ষেত্রে গ্লাইকোজেন থাকে, এটা গ্লাইকোজেন। ঠিক আছে, GLY। আর ফাঙ্গির ক্ষেত্রে কিন্তু গ্লাইকোজেন থাকে, যার জন্য এটা উদ্ভিদ নয়, রাইট? আর টেস্ট কীভাবে করবে সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আছে, দেখো কোনটি প্রাকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, প্রচুর পরিমাণে প্রকৃতিতে যেটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ। আর সর্বাধিক কার্বোহাইড্রেট যেটা, সেটা হচ্ছে তোমার কি, সর্বাধিক কার্বোহাইড্রেট যেটা সেটা হচ্ছে, সেটাও সেলুলোজ। আচ্ছা, সর্বাধিক এনিম্যাল প্রোটিন, সর্বাধিক এনিম্যাল প্রোটিন কোলাজেন, মনে রাখতে হবে কোলাজেন। কয়েকটা কোশ্চেন চলে আসে আমাদের, এটা হাড়ে থাকে, স্কিনে থাকে, ঠিক আছে, বিভিন্ন জয়েন্টে থাকে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস কি, সর্বাধিক প্রোটিন, সর্বাধিক প্রোটিন সব থেকে বেশি আছে কি, রুবিস্কো। ঠিক আছে, মনে রাখতে হবে রুবিস্কো। রুবিস্কোটা কোথায়, প্ল্যান্টে হয়, এটা হচ্ছে সালোক সংশ্লেষের সময় ইউজ হয়, সালোক সংশ্লেষে এটা CO2 বাইন্ডিং করে, CO2 বাইন্ডিং করে। বোঝা গেল? ঠিক আছে, আশা করি তোমাদের সব ক্লিয়ার হলো। ঠিক আছে, আরেকটা জিনিস বলছি, তবে আমি এটা আরেকটা জিনিস আরেকটা কোশ্চেন করার আগে আমি বলে দিই। ঠিক আছে, তোমরা যদি চাও, যদি তোমাদের ইচ্ছে থাকে নেক্সট কোন টপিকের উপর আমি ভিডিও করব, ঠিক আছে, সেটা অবশ্যই ABT টেস্ট পেপারে সেটা তোমরা জানিও, তবেই কিন্তু আমি করব, নাহলে আমি করব না। ঠিক আছে, এবার তোমাদের উপর দেখো, যদি আরও লাগে, আরও এই টপিকের উপর লাগে সেটাও বলো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখা যাক। বলছে সর্বাধিক কোনটি হচ্ছে অবিজারক সুগার, মানে নন রিডিউসিং। একটা মনে রাখবে, দুটো নন রিডিউসিং আছে, একটা টেট্রালোজ, ঠিক আছে, টেট্রাহ্যালোজ, আর একটা আছে সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ, এই দুটোই একমাত্র হচ্ছে নন রিডিউসিং রয়েছে, তার মধ্যে টেট্রালোজ দিয়েছে, তাহলে সুতরাং এটা, আর যদি এটা দিত তাহলে এখান থেকে পেয়ে যেতে। আচ্ছা,
টেট্রালোজটা মনে রাখবে যে আলফা ডি গ্লুকোজের এটা হচ্ছে কি ডাইমার, এটা হচ্ছে কিন্তু ডাইমার, এদের বন্ডটা হচ্ছে আলফা আলফা 1 গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন বুঝতে পারছো না বা কোনো বিষয় বুঝতে পারছো না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে, আমি সেই উপর ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তোমাদের যতটা আমি হেল্প করতে পারি করে দেবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ, তোমরা থ্যাংক ইউ, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।